আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। টেক্সট বুকটা সবাই বের করে ফেলো। জাবের আহমেদ আছে, নিহন আছে, অনেকে জয়েন করেছে আমাদেরকে। তাহমিদা, মুসলিমা জান্নাত, তাসিন, নাইম ইসলাম, টেকনো বিজি সেভেন, সজীব খান, কি অবস্থা, মাহফুজা আক্তার, মোহাম্মদ ওমর, সিনড্রেলা, জান্নাতুল বুশরা, মাহফুজ, আলভি। কি অবস্থা সবার? তোমরা কেমন আছো বলো, কি অবস্থা? আচ্ছা, আমরা আজকে সেকেন্ড ইউনিটটা বের করব, 2 নম্বর ইউনিট। আর আমাদের হচ্ছে যে পরবর্তী ক্লাস যেটা সামারি, ওটা সোমবার থেকে শুরু হবে। সোমবার কিন্তু কিছু প্যাসেজ আগে পড়াইতে হবে সামারির আগে, না হলে সামারি ক্লিয়ার করতে গেলে আমি যখন এক্সাম্পল দিব বা বাকি জিনিসগুলো পড়াবো তোমরা ধরতে পারবা না। বুঝতে পারছো? সবাই একটু টেক্সট বুকটা বের করে ফেলো, আমরা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পড়বো এবং এটা হচ্ছে আর্ট নিয়ে। আর্ট। সবাই একটু গেট রেডি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে ভাইয়া পুরা? আমার কথা কি ক্লিয়ার শুনতে পারছো এবং বুঝতে পারছো সবাই? জি ভাইয়া বোঝা যাচ্ছে। ওকে, ইউনিট টুটা বের করো একটু সবাই। ইউনিট টু, আর্ট। ঠিক আছে, সবাই বের করো আর্টের ইউনিটটা। এখানে নভের আহমেদের একটা প্যাসেজ আছে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইউনিট টু এর লেসন থ্রি, আর্ট। ইউনিট টু লেসন থ্রি, আর্ট বের করো সবাই। আচ্ছা, আমি কি শুরু করব? ভাইয়া পুরা, আমি কি শুরু করে দিব? জি ভাইয়া শুরু করেন। ওকে, ঠিক আছে। আর্ট মানে কি তোমরা কি জানো? এই যে তোমরা এখানে কে কে আছে যারা সায়েন্সে পড়ো, কমার্সে পড়ো, আর্টসে পড়ো, তাই না? তো আর্ট জিনিসটা কি জানো? আর্ট মানে হচ্ছে কলা বা শিল্প। And ঢাকা বিশ্ববিদ্যালয় আছে আর্টস বিল্ডিং। আর্ট মানে কলা। এখন কলা কি খাওয়ার কলা? না, এটা বানানা কলা না, এটা হচ্ছে সাহিত্য কলা, শিল্প কলা, চিত্রকলা। এই কলা বা শিল্প, শিল্পকে কলা বলা হয়, কলা। ঠিক আছে, খাওয়ার কলা না কিন্তু, হ্যাঁ। যেমন সাহিত্য, শিল্প, চিত্রশিল্প, এইগুলা সাহিত্যকলা, শিল্পকলা। যেমন বাংলাদেশে আছে শিল্পকলা একাডেমি। ঠিক আছে। সো এই কলা, শিল্প, এই জিনিসগুলাকে ইন্ডিকেট করে। তো আমরা এটা বিস্তারিত ডেফিনেশন সহ এই জিনিসগুলাই মূলত আলোচনা করেছে এই প্যাসেজে। এরপরে এই ইউনিটটাতে কি আছে? এরপর আসতেছে এস এম সুলতানের একটা প্যাসেজ, তারপরে আসতেছে নভের আহমেদ, নভের আহমেদকে নিয়ে একটা প্যাসেজ। ঠিক আছে, তো নভের একটা ভীষণ ইম্পর্টেন্ট, তো আমরা এই জিনিসগুলো পড়বো আজকে, হ্যাঁ। তো চলো আমরা শুরু করি। তো আর্টিস্ট একটু আমাদের ফাস্ট যেতে হবে, যেহেতু বড় বড় প্যাসেজ, তো আমরা একটু ফাস্ট পড়ার চেষ্টা করব। সবাই একটু রিলেট করার ট্রাই করো, হ্যাঁ। ডোন্ট বি লেট। আর অন্যদিকে মনোযোগ দিও না, এদিকে খেয়াল করো সবাই। ওকে, সো হোয়াট ইজ আর্ট? ডু ইউ নো এনি ফেমাস আর্টিস্ট ইন বাংলাদেশ? হু ইজ হি অর শি? তোমাকে প্রশ্ন করছে লেখক। তো হোয়াট ইজ আর্ট? ফার্স্ট কোয়েশ্চেন, আর্ট কি? কলা কি? কলা কি? আচ্ছা, তো আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড, জেনারেলি এল ওয়াই শব্দের শেষে থাকলে সেটা একটা অ্যাডভার্ব হয়। তো আর্ট ইজ জেনারেলি, আর্ট সাধারণত, দেখো, আর্ট ইজ জেনারেলি, আর্ট সাধারণত, আন্ডারস্টুড, আর্টকে বোঝা হয় অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, মানুষের কল্পনার একটা বহিঃপ্রকাশ হিসেবে। আচ্ছা, তুমি ধরো তোমরা এখানে ক্লাসে 185 জন ইতিমধ্যে জয়েন করে ফেলেছো। তা আমি যদি একটা কাজ করি, তোমাদের 185 জনকে যদি আমি রং তুলি দেই, হাতে রং তুলি দেই আর সাদা পেপার দেই, তোমাদেরকে বললাম যে তোমাদের যা মনে চায় তোমরা তাই ড্র করো, তোমরা যা মনে চায় তাই ড্র করো, তোমাদের ইমাজিনেশন, তাইলে তোমরা যার যার মনে যেটা কল্পনা করেছো সেই জিনিসটাই তোমরা আঁকবা, রাইট? তো তুমি যে মনে করো তুমি এখন তোমার খাতায় একটা জিনিস ড্র করবা, তো ড্র করার আগে সবার আগে ওই জিনিসটা তুমি মনে মনে কল্পনা করো, তারপর কিন্তু তুমি জিনিসটা ড্র করো। তুমি কি করো তোমরা আগে? আচ্ছা, আমরা কল্পনা না করে কোনো কিছু কি করতে পারি? তুমি কল্পনা না করে কোনো কিছু আঁকতে পারবা? এটা হবে কোনো কিছু? কিচ্ছু করতে পারবা না। আমরা যা কিছু করি, ধর তুমি এখন কলেজে যাবা, কলেজে যাওয়ার আগে ওই চিন্তাটা তোমার মাথায় 10 বার আসে যে আমি এইভাবে এখান থেকে এই অটোতে, গাড়িতে, রিক্সা এইভাবে যাব।
পরীক্ষার আগে কতবার চিন্তা করো পরীক্ষা নিয়ে। তো আমরা মূলত আগে কোনো কিছু কল্পনা করি। তো এই কলা জিনিসটা কল্পনা থেকেই সৃষ্ট। তো আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড, আর্টকে সাধারণত আন্ডারস্টুড বোঝা হয়ে থাকে, চিন্তা করা হয়ে থাকে, হ্যাঁ, অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন। এটা আসলে হিউম্যান, মানুষের ইমাজিনেশন মানে কল্পনা, ইমাজিনেশন মানে কি কল্পনা, মানুষের কল্পনার একটা বহিঃপ্রকাশ হিসেবে। অ্যান্ড ক্রিয়েটিভ স্কিল, এবং এটা একটা ক্রিয়েট মানে সৃষ্টি করা, আর ক্রিয়েটিভ মানে সৃজনশীল, এটা দক্ষতা। আর্ট একটা সৃজনশীল দক্ষতা ইন এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, বিভিন্ন রেঞ্জের অ্যাক্টিভিটিসে, বিভিন্ন ধরনের কার্যক্রমে, ইনক্লুডিং যেমন পেইন্টিং, পেইন্টিং এক ধরনের আর্ট, ড্রয়িং চিত্র মানে ছবি আঁকা, স্কাল্পচার স্থাপত্য কর্ম, আর্কিটেকচার, ঠিক আছে। এই স্কাল্পচার মানে ভাস্কর্য, আর আর্কিটেকচার মানে স্থাপত্য শিল্প, এই জিনিসকে বোঝায়, এই সবই আর্ট। তো আর্টকে সাধারণত ধরা হয়ে থাকে অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, মানুষের কল্পনারই একটা বহিঃপ্রকাশ হিসেবে। অ্যান্ড ক্রিয়েটিভ স্কিল ইন এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, এবং বিভিন্ন রেঞ্জের কার্যক্রমের একটা সৃজনশীল স্কিল হচ্ছে আর্ট। কি কি ধরনের কার্যক্রমে আর্ট দেখা যায়? ইনক্লুডিং, যার মধ্যে ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত আছে পেইন্টিং, পেইন্ট করা, ড্রয়িং চিত্রাঙ্কন করা, স্কাল্পচার ভাস্কর্য সহ তৈরি করা, ভাস্কর্য সহ বিভিন্ন ধরনের, যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল, বিভিন্ন ভাস্কর্য যেগুলো পৃথিবীব্যাপী আছে, অ্যান্ড আর্কিটেকচার, এবং কি স্থাপত্য কর্ম, এই সবই কি আর্টের অংশ। দ্য এইম অফ আর্ট ইজ টু ইভোক ফিলিংস, আর্টের এইম কি, আর্টের লক্ষ্য কি, ইজ টু ইভোক জাগ্রত করা। আর্ট, এই পৃথিবীতে আর্ট কেন আছে, শিল্প কেন আছে? তোমাদের মধ্যকার ফিলিংসকে, ইমোশনসকে, আবেগকে জাগ্রত করার জন্য, মানুষের অনুভূতিকে জাগ্রত করার জন্য। তুমি যখন একটা ছবি দেখো, মোনালিসার হাসি, বা কোনো একটা মুভি দেখো, গান শুনো, ভালো একটা জায়গায় ঘুরতে যাও, তুমি কি এক ধরনের ফিল গুড, ভালো একটা ফিল তুমি অনুভব করো, ভালো একটা ফিলিং তোমার হয়। তো এইটাই আর্টের উদ্দেশ্য, ঠিক আছে। তো দ্য এইম অফ আর্ট, তো এই শিল্পের এইম হচ্ছে টু ইভোক জাগ্রত করা ফিলিংস অনুভূতি অ্যান্ড ইমোশনস এবং আবেগ, দ্যাট আর কনসিডার্ড অ্যাস্থেটিক, যেটাকে নান্দনিক হিসেবে ধরা হয়। তো দ্য এইম অফ আর্ট, শিল্পের লক্ষ্য হচ্ছে ইভোক ফিলিংস অনুভবকে জাগ্রত করা, আবেগকে জাগ্রত করা, দ্যাট আর কনসিডার্ড যেগুলোকে বিবেচনা করা হয় অ্যাস্থেটিক নান্দনিক হিসেবে, দ্যাট ইজ কনসার্নড উইথ বিউটি, এবং এটা সৌন্দর্যের সাথে খুবই সংশ্লিষ্ট। কনসার্ন মানে উদ্বিগ্ন, কারণ এখানে উদ্বিগ্ন বোঝায় নাই, মানে জড়িত বিষয়টা, সংশ্লিষ্ট। তো যে অনুভূতিগুলো অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক মানে কি নান্দনিক, ঠিক আছে। নান্দনিক মানে খুবই সুন্দর, খুবই ফিল গুড, খুবই ভালো লাগে, ভালো অনুভব করা, এমন যে কোনো কিছু অ্যাস্থেটিক। তো শিল্পের উদ্দেশ্য হচ্ছে আমাদের ইমোশনকে, আবেগকে অ্যাস্থেটিক সাইড থেকে জাগ্রত করা, ঠিক আছে। এবং এই শিল্প কনসার্নড উইথ বিউটি, শিল্পের মধ্যে সৌন্দর্য থাকতে হবে, ঠিক আছে। বাট আর্ট অলসো ক্যান বি এ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি, কিন্তু আর্ট যে শুধুমাত্র সৌন্দর্যের বিষয় তা না, ক্যান বি এ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি, সামাজিক মন্তব্যের একটা বিষয়ও হইতে পারে আর্ট, মানে সমাজে যা চলতেছে সেটার একটা প্রতিফলনও হতে পারে শিল্প। ধরো সমাজে অন্যায় অবিচার চলতেছে, এটাও ফুটে উঠতে পারে শিল্পে, সমাজে এইটা সেটা চলতেছে, ওইটাও ফুটে উঠতে পারে শিল্পে, ঠিক আছে। আর্ট অলসো ক্যান বি এ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি, ঠিক আছে। সোশ্যাল কমেন্টারি, সমাজে যা চলতেছে অন্যায় অবিচার জুলুম নিপীড়ন ধর্ষণ, যত ধরনের যা আছে এইগুলোও ফুটে ওঠে শিল্পে। তো এ পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি গ্লোরিফাইস নেচার, যেমন একটা পেইন্টিং, কেমন কেমন ধরনের পেইন্টিং, সানসেট ওভার দ্য সি, সমুদ্রের উপরে সূর্য অস্ত যাচ্ছে, তো এরকম একটা ছবি যে সমুদ্রের পানি, তার উপর একটা সূর্য, সানসেট, সূর্যোদয় আস্তে আস্তে ডুবতেছে। তো এটা কি গ্লোরিফাইজ নেচার, এটা প্রকৃতিকে মহিমান্বিত করে, এটা কি করে, এটা প্রকৃতিকে মহিমান্বিত করে। বাট ওয়ান দ্যাট শোজ এ ওয়ার র্যাভেজড টাউন, কিন্তু আরেকটা আর্ট, মনে করো আরেকজন আরেকটা ছবি এঁকেছে, যে সেখানে একটা অর র্যাভেজ টাউন, সেখানে যুদ্ধ বিধ্বস্ত একটা শহরকে দেখাচ্ছে, র্যাভেজড মানে বিধ্বস্ত, বিপর্যস্ত, র্যাভেজ মানে বিপর্যস্ত, ওয়ার র্যাভেজ মানে যুদ্ধ বিপর্যস্ত বা যুদ্ধ বিধ্বস্ত একটা শহর, র্যাভেজ বিধ্বস্ত বিপর্যস্ত একটা শহর, ক্যান কনভে এ সেন্স অফ অ্যাঙ্গুইশ,
এটা আবার একটা দুঃখের বার্তা দিতে পারে, সেন্স অফ অ্যাঙ্গুইশ। তো একটা সানসেটের ছবি, হ্যাঁ, সমুদ্র তীরে, ওইটা প্রকৃতিকে গ্লোরিফাই করতে পারে। গ্লোরিফাই মানে মহিমান্বিত করা, প্রকৃতিকে মহিমান্বিত করতে পারে। অন্যদিকে, হ্যাঁ, এ ওয়ার রেভেস্ট টাউন, একটা যুদ্ধ বিধ্বস্ত শহর, ক্যান কনভে, কনভে মানে জ্ঞাপন করা বা জানানো, জ্ঞাপন করা বা জানানো, তথ্য দেয়া। তো একটা যুদ্ধ বিধ্বস্ত শহরের ছবি তোমাকে এ সেন্স অফ অ্যাঙ্গুইশ, একটা দুঃখের বোধ, করুণার বোধ তোমার মধ্যে দিতে পারে। ঠিক আছে, দুঃখ বোধ, যে যুদ্ধ বিধ্বস্ত। তুমি যখন গাজা বা ফিলিস্তিনের ছবি দেখো, তোমার কেমন ফিল হয়? কেমন ফিল হয় এইটা বোঝাচ্ছে, একটা যন্ত্রণা, কষ্টের অনুভূতি দেয়। এ সেন্স অফ অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণার একটা অনুভূতি জানায় যুদ্ধবিধ্বস্ত শহরের ছবি। আচ্ছা, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী, পিপুল অ্যাপ্রিসিয়েট আর্ট, সারা পৃথিবীব্যাপী মানুষ অ্যাপ্রিসিয়েট করে, প্রশংসা করে আর্টের, কলার বা শিল্পের, ফর ইটস পাওয়ার টু এফেক্ট দেম, হ্যাঁ, ইন ক্রিয়েটিভ ওয়েজ। সারা পৃথিবীতে আর্টের কেন প্রশংসা হয়, সারা পৃথিবীতে শিল্পের প্রশংসা কেন হয়? ফর ইটস পাওয়ার, এটার ক্ষমতার কারণে। কারণ আর্টের একটা ক্ষমতা আছে। আর্টের কিসের ক্ষমতা আছে? টু অ্যাফেক্ট দেম, মানুষকে অ্যাফেক্ট করার, ইন ক্রিয়েটিভ ওয়েজ, সৃজনশীল পদ্ধতিতে। আর্ট কি করে, শিল্প কি করে? শিল্প সৃজনশীল পদ্ধতিতে, ক্রিয়েটিভ ওয়েতে মানুষকে অ্যাফেক্ট করে, ক্রিয়েটিভ ওয়েতে মানুষকে অ্যাফেক্ট করে। যেমন ধরো, আমি যদি সাহিত্যকলার একটা কথা বলি, যেমন চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, চল রে চল রে চল। আচ্ছা, এই যে রবীন্দ্রনাথের চল চল চল, এই কবিতা যদি আমি এখন চালাই দিই আমার ফোনে, ইউটিউবে, তোমাদের মধ্যে একটা বিদ্রোহ ফিল হবে। কেমন ফিল হবে? বিদ্রোহ, রক্ত গরম হয়ে যাবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, চল রে চল রে চল। তো এই যে মানুষকে এফেক্ট করার যে একটা ক্ষমতা, চল চল চল, হুম, এই যে যে তারপরে রাঙার দুয়ারে হানিয়া গাত আমরা আনিব রাঙা প্রভাত, এরকম মানে পুরোটা আমার মনে নেই, এগুলো ছোটবেলার কবিতা। তো এরা যে এফেক্টটা করে, প্রভাবিতটা করে, এইটা। আবার তোমাদেরকে আমি আরেকটা গান শোনালাম, আমি, ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি দেশ এক, স্মৃতি দিয়ে ঘেরা। তো এটা যখন আমরা শুনি, ধন ধান্য পুষ্পে ভরা, তখন আমরা আরেক রকম অনুভব করি। আবার যখন আমরা শুনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা যখন আমরা শুনি, তখন আমরা আরেক রকম ফিল করি, তাই না? এরকম। তো এগুলো সবই আর্ট। তো আর্টের এই ক্ষমতাটা আছে মানুষকে প্রভাবিত করার, ইন ক্রিয়েটিভ ওয়েজ, সৃজনশীল পদ্ধতিতে। ঠিক আছে। তো অ্যাজ দ্য ফেমাস পেইন্টার পাবলো পিকাসো সেইড, বিখ্যাত, ফেমাস মানে শুধু ফেমাস না, পৃথিবী বিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস যে পেইন্টার, চিত্রকর পাবলো পিকাসো, ঠিক আছে, সেইড, সে বলেছিল, দ্য পারপোজ অফ আর্ট, স্বপ্নের উদ্দেশ্য, ইজ ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আওয়ার সোলস, যে দ্য পারপোজ অফ আর্ট, স্বপ্নের উদ্দেশ্য, শিল্পের উদ্দেশ্য, দ্য পারপোজ অফ ড্রিম পড়াইতে পড়াইতে হয়ে গেছে। দ্য পারপোজ অফ আর্ট, শিল্পের উদ্দেশ্য, ইজ ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের যে ডাস্ট আছে, ধুলাবালি আছে, হ্যাঁ, অফ আওয়ার সোলস, আমাদের আত্মার, সেটাকে আত্মার, সোল মানে আমাদের অন্তরের, আমাদের হৃদয়ের, আত্মার যে ধুলা বালি ডাস্ট আবর্জনা আছে আমাদের আত্মায়, সেটাকে ওয়াশ করে ফেলা, ধুয়ে ফেলাই হচ্ছে শিল্পের উদ্দেশ্য বা কলার উদ্দেশ্য। তাহলে দ্য পারপাস, পারপাস মানে উদ্দেশ্য, অফ আর্ট, শিল্পের উদ্দেশ্য, ইজ ওয়াশিং দ্য ডাস্ট, ধুলাবালি এইগুলোকে, বা আমাদের যত আবর্জনা আছে আমাদের অন্তরে, আত্মার, ঠিক আছে, ডেইলি লাইফ অফ আওয়ার সোলস, আমাদের সোলে, আমাদের আত্মায় দৈনন্দিন যে ডেইলি ডেইলি যে আবর্জনা তৈরি হয় আমাদের আত্মার মধ্যে, যত আহ, মানে কুটিলতা, জটিলতা, ডাস্ট, ধুলাবালি, আবর্জনা আছে, এগুলোকে ওয়াশ আউট করাই হচ্ছে আর্টের পারপাস। তো আর্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের শিল্পের, হ্যাজ এ লং হিস্ট্রি, একটা দীর্ঘ ইতিহাস আছে। তো ইট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন হাউস হোল্ডস ইন দ্য ফর্ম অফ পটারি। এখন আমাদের দেশে, এবার এত সময় তোমাকে আর্ট বুঝাইছে, এখন আমাদের দেশের শিল্পের প্রেক্ষাপটটা তোমাদেরকে বলতেছে, তোমরা কি বুঝতেছো? আর্টের ক্ষমতা আছে মানুষকে প্রভাবিত করা। ভাইয়া পুরো বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? ক্লিয়ার? জি ভাইয়া। এবার দেখো, আর্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের শিল্পের, হ্যাজ এ লং হিস্ট্রি, একটা দীর্ঘ ইতিহাস আছে। ইট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন হাউস হোল্ড, এটাকে প্র্যাকটিস করা হয় গৃহস্থালিতে।
ঠিক আছে, লং হিস্ট্রি মানে দীর্ঘ ইতিহাস। আচ্ছা, ইট হ্যাজ বিন প্র্যাকটিসড, আমাদের দেশে শিল্পকলার প্র্যাকটিস হয়, চর্চা হয় ইন হাউস হোল্ড, গৃহস্থালিতে, ইন দা ফর্ম অফ পোটারি। পোটারি বুঝো, মৃৎ শিল্প, মাটি দিয়ে হাঁড়ি, পাতিল, কলসি, পুতুল, এগুলা যে বানায়। তো আমাদের দেশে হাউস হোল্ড, গৃহস্থালিতেও এই কলার প্র্যাকটিস আছে, যেমন পটারিতে, মৃৎশিল্পে। এরপরে কি নকশি কাঁথা, যেটাকে আমরা বাংলায় বলি নকশি কাঁথা, মা চাচিরা খালারা যে নকশি কাঁথা বানায়, এটাও একটা আর্ট। এরপরে এমব্রয়ডার্ড কিল্ট, এরপরে এমব্রয়ডারি করে, ওই যে বিভিন্ন ধরনের ফুল লতা পাতা সহ এমব্রয়ডারি করা, যে বিভিন্ন পুঁথি টুথি, এই জিনিসগুলো সম্ভবত দিয়ে ওনারা যে কাজ করে, ঠিক আছে, এই এমব্রয়ডারি কিল্ট, এমব্রয়ডারির করা বিভিন্ন তোষক, এই কিল্ট মানে ল্যাপ তোষক রেজাই এগুলাকে বোঝায়। কিল্ট মানে ল্যাপ তোষক, ল্যাপ তোষক ওই যে যে শীতকালে মানুষ ব্যবহার করে এগুলা। তো আর এমব্রয়ডারি ল্যাপ তোষক, তো এমব্রয়ডারি করা ডিজাইন করা ল্যাপ তোষক এইগুলো। এরপরে কি আলপনা, হ্যাঁ। তো আলপনা, এই যে যে পূজার সময়, পয়লা বৈশাখের সময়, বিভিন্ন সময় যে আলপনা আঁকে রাস্তায় সহ বিভিন্ন জায়গায়, এটাও আর্ট। এগুলো আমাদের দেশে প্রচলিত। এরপরে মানুষ অনেকে উঠানেও আলপনা করা থাকে। এরপরে অর ইন্ট্রিকেট, ঠিক আছে। তো আলপনা এই ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট যে মাটিতে যে আঁকে, এক ধরনের ভাতের মতো, আহ, কি বলে এটাকে, রং বা এক জাতীয় আঠা দিয়ে রঙের মতো করে উঠানে যে আঁকে, এটাকে ইন্ট্রিকেট বলে, ঠিক আছে। তো এই আলপনা, তারপরে এই ইন্ট্রিকেট, মানে এটাও এই মাটিতেই আঁকে এক ধরনের চিত্রের মতো আর কি, লতা পাতা ফুল এক ধরনের, এই ধরনের আর কি, এটাকে ইন্ট্রিকেটও বলে। এরপরে বেশিরভাগ আলপনা বা ইন্ট্রিকেট কেমন হয়, মোস্টলি ফ্লোরাল ডিজাইনস, বেশিরভাগই তারা কি একে ফ্লোরাল, ফুলেল ডিজাইন, ফুলেল ডিজাইন, মোস্টলি ফ্লোরাল, ফ্লোরাল মানে ফুলেল, ফুলেল ডিজাইন ইন রাইস পেস্ট ডান, এবং এটা করা হয় রাইস পেস্ট ডান, ভাতের মাড় দিয়ে। রাইস পেস্ট বুঝো, ভাতের মাড়, ভাতকে চিপাইলে পেস্টের মতো হয়, পেস্ট, সেই পেস্টের মতো মানে ভাতের মাড়ের টাইপের। অন ক্লে ইয়ার্ডস, কর্দমাক্ত উঠানে, ক্লে ইয়ার্ডস মানে ক্লে, কাদার উঠানে মানে মাটির উঠানে। এরপরে কি আরো এই আলপনা গুলা কোথায় করা হয়, বা ফ্লোরাল ডিজাইন ফুলের ডিজাইন কোথায় করা হয়, অ্যান্ড শখের হাড়ি, শখের হাড়িতে, অনেকের শখের হাড়ি থাকে, সেই শখের হাড়িতে কলসিতে তারা ফ্লোরাল ডিজাইন করে। আর পেইন্টেড আর্থেন পটস অ্যান্ড দেয়ার লিডস, এবং কি তারা আরো পেইন্ট করে আর্থেন পটস মানে কলসি, কলসি, আর্থেন পট মানে এই যে কলসি বা বিভিন্ন এই ধরনের জিনিস বোঝায়, যেগুলো মানুষ গৃহস্থালিতে ব্যবহার করে, যেগুলো মানুষ গৃহস্থালিতে ব্যবহার করে, মাটির এই আর্থেন পটস মানে মাটির পাত্র, মাটির কলসি, মাটির হাড়, মাটির ভাঁড়, এইগুলাকে বোঝায়। তো অ্যান্ড দেয়ার লিডস, এবং তাদের লিডস মানে বুঝো ওই যে যে সরু গলা, মানে কলসের, কলসের যে লিডসটা, লাইক কি বলে, কলসের মুখটা যেটা আর কি, ঠিক আছে, লিডস। তো এই ধরনের আর্থেন মানে মাটির, হুম, মাটির পট, মাটির পট। আচ্ছা, এরপরে দেখো ঢাকনা বুঝো, ঢাকনা, এটাকে লিড বলে, আমি বুঝাইতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি এটাকে বাংলায় কি বলে। ওকে, সো আমি একটু আবার বলি তোমাদেরকে, তাহলে বাংলাদেশে গৃহস্থালিতে অনেক চর্চা হয় আর্টের, যেমন পটারি, মৃৎশিল্প, নকশিকাঁথা, এমব্রয়ডারি করা, লেপ তোশক, আলপনা, তারপরে আলপনার মতো করে ফ্লোরাল ডিজাইন, যেগুলা ভাতের মাড় ইউজ করে বা ভাতের ছেনা ভাতের মতো ইউজ করে, উঠানে, ক্লে মানে কাদা, তো কাদা বা ইয়ার্ডস মানে উঠানে কাদার উপর, শখের হাঁড়িতে, তারপরে পেইন্টেড আর্থেন পটস, পট মানে পাত্র, আর্থেন মানে মাটির, মাটির পাত্রে, অ্যান্ড দেয়ার লিডস, এবং মাটির পাত্রে ঢাকনায়, মানে হাড়ি, সেই হাড়ির ঢাকনাতেও তারা ফ্লোরাল ডিজাইন করে থাকে। তো দিজ আর এক্সাম্পলস অফ ফোক আর্ট। তো এইগুলা কিসের উদাহরণ, ফক আর্টের উদাহরণ, লোকশিল্পের উদাহরণ। লোকশিল্প, লোকশিল্প বলতে কি বোঝায়, লোকের মধ্যে প্রচলিত, জনগণের মধ্যে প্রচলিত, এগুলা লোকশিল্প। দিজ আর এক্সাম্পলস অফ ফোক আর্ট। বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট, কিন্তু আর্টের আরো একটা ধরন আছে, হুইচ ইজ কল্ড মডার্ন আর্ট, যেটাকে বলা হয় মডার্ন আর্ট, হুইচ ওস ইটস অরিজিন টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ওয়েস্টার্ন ইউরোপ ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। তো আরেকটা যেটা দেখো, একটা হচ্ছে ফোক আর্ট, লোকশিল্প, আরেকটা হচ্ছে মডার্ন আর্ট। তো মডার্ন আর্ট কোথা থেকে আসছে, মডার্ন আর্ট হুইচ ওজ ইটস অরিজিন, তো এই মডার্ন আর্টের উৎপত্তি, অরিজিন, ওজ মানে মালিকানা, ঠিক আছে, এই মডার্ন আর্টের মালিকানা বা মডার্ন আর্টের উৎপত্তি থেকে আসছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, পৃথিবীতে যে শিল্প বিপ্লব হয়েছে, এই শিল্প বিপ্লব থেকে।
কখন হয়েছে, কোথায় হয়েছে? ইন ওয়েস্টার্ন ইউরোপে হয়েছে। পশ্চিম ইউরোপে মানে পশ্চিমা দেশগুলোকে, ওয়েস্টার্ন ইউরোপে কখন হয়েছে? ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। তো 19th সেঞ্চুরিতে, 19th সেঞ্চুরি বুঝো? 19th সেঞ্চুরি মানে কি 1901 থেকে 1999? না, 19th সেঞ্চুরি মানে 1800 থেকে 1899। 1800 থেকে 1899 সালকে 19th সেঞ্চুরি বলা হয়। তো 19th সেঞ্চুরির মিডলে মানে মাঝখানে মানে 1850 1860-এর দশকে পশ্চিমা ইউরোপে যে শিল্প বিপ্লব হয় সেই সময়ে মডার্ন আর্টের উৎপত্তি হয়। অ্যান্ড দ্য চেঞ্জেস ইট ব্রট ইন টেকনোলজি, এবং যে পরিবর্তনটা এটা এনেছে ইন টেকনোলজি, টেকনোলজি প্রযুক্তিতে, এডুকেশন শিক্ষায়, ম্যানুফ্যাকচারিংয়ে অ্যান্ড কমিউনিকেশন এবং যোগাযোগে। হুম। তো মডার্ন আর্টের উৎপত্তির পরে এটা একটা ব্রড চেঞ্জেস এনেছে। ব্রড ব্রড মানে নিয়ে আসা, কি নিয়ে আসছে? চেঞ্জেস, পরিবর্তন নিয়ে আসছে। কিসে কিসে? এই টেকনোলজি প্রযুক্তির খাতে, এডুকেশন শিক্ষা খাতে, তারপরে ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন জায়গায়, কমিউনিকেশন যোগাযোগে। তো ম্যানুফ্যাকচারিং এ, কমিউনিকেশন যোগাযোগে, এডুকেশনে, টেকনোলজিতে অনেক পরিবর্তন আসছে শিল্প বিপ্লবের পরে। এখন এই মডার্ন আর্ট, আধুনিক আর্ট রিজেক্টেড, প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে ট্রেডিশনাল আর্ট ফর্মসকে। ট্রেডিশনাল প্রচলিত যে আর্ট ফর্ম সেটাকে পাত্তা দেয় না মডার্ন আর্ট। ঠিক আছে, মডার্ন আর্ট রিজেক্টেড, মডার্ন আর্ট রিজেক্ট করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে ট্রেডিশনাল আর্ট ফর্মসকে। এবং মডার্ন আর্ট কি করছে? বিগান টু ক্রিয়েট নিউ টাইপস। মডার্ন আর্ট শুরু করেছে নতুন টাইপের আর্টিস্টিক এক্সপ্রেশন, নতুন টাইপের শৈল্পিক অভিব্যক্তি, শৈল্পিক বহিঃপ্রকাশ, আর্টিস্টিক, নতুন টাইপের শৈল্পিক এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ সৃষ্টি করেছে মডার্ন আর্ট। কিভাবে সৃষ্টি করছে? ইউজিং এ স্টাইল, বিভিন্ন স্টাইলস এনে, বিভিন্ন টেকনিক এনে, বিভিন্ন কালার রং ব্যবহার করে, ম্যাটেরিয়ালস বিভিন্ন উপাদান ব্যবহার করে, দ্যাট কুড অ্যাডিকুয়েটলি, যেগুলো পর্যাপ্তভাবে রিফ্লেক্ট, এই ধরনের কালার ম্যাটেরিয়ালস ব্যবহার করে, যেটা অ্যাডিকুয়েটলি পর্যাপ্তভাবে রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে। মডার্ন আর্টে যে স্টাইল, টেকনিক, কালার, ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় এরা অ্যাডিকুয়েটলি পর্যাপ্তভাবে রিফ্লেক্ট করে দ্য স্পিরিট অফ দ্য টাইম অ্যান্ড দ্য প্রোফাউন্ড চেঞ্জেস ইন হিউম্যান থট। তো এই যে যে ম্যাটেরিয়ালস, টেকনিক, কালার, স্টাইল মডার্ন আর্টে ব্যবহার করা হয় এরা পর্যাপ্তভাবে প্রতিফলিত করে দ্য স্পিরিট অফ দ্য টাইম, সময়ের ওই স্পিরিটটাকে, ওই স্পৃহাটাকে, অ্যান্ড দ্য প্রোফাউন্ড চেঞ্জেস, প্রোফাউন্ড মানে গভীর পরিবর্তনটাকে, ইন হিউম্যান থট, মানবের চিন্তার, মানুষের চিন্তার মধ্যে শিল্প বিপ্লবের পরে যে পরিবর্তনটা আসছে, মানুষ এখন শৌখিনতা, লাক্সারি পছন্দ করে, হ্যাঁ। তো শিল্প বিপ্লবের পরে এই যে যে পরিবর্তনগুলা এসেছে, তো এই পরিবর্তনগুলা সুন্দরভাবে প্রতিফলিত হয় মডার্ন আর্টে। মডার্ন আর্টের মধ্যে ফুটে ওঠে এই লাক্সারিটা, সহ মানুষের মডার্ন জীবনযাত্রা। তো এই যে যে ফুটে ওঠে কিভাবে মডার্ন আর্টের মধ্যে? এই হিউম্যান থটের, মানুষের চিন্তা ভাবনার এই প্রোফাউন্ড, গভীর চেঞ্জেস, পরিবর্তনগুলা প্রতিফলিত হয় কিভাবে মডার্ন আর্টে? এদের মডার্ন আর্টের স্টাইলের মধ্যে, মডার্ন আর্টের টেকনিকের মধ্যে, মডার্ন আর্টের কালার্স রঙের কারণে, মডার্ন আর্টের যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় সেইগুলোর মধ্যে দিয়ে। এবং মডার্ন আর্ট সবসময় কি করে? ক্রিয়েট নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন। এটা সবসময় নতুনত্ব নিয়ে আসে আর্টিস্টিক এক্সপ্রেশনে, শৈল্পিক অভিব্যক্তির ক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসে সবসময়। এরপরে দেখো দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট, মডার্ন আর্টের শুরুটা, প্র্যাকটিসেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এটার চর্চা শুরু হয়েছিল ডেট ফ্রম 1948। এখন আমাদের দেশে মডার্ন আর্টের কি অবস্থা সেটা বলতেছে। তো দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট প্র্যাকটিসেস ইন আওয়ার কান্ট্রি ডেট ফ্রম 1948, আমাদের দেশে মডার্ন আর্ট যাত্রা শুরু করে, এটা চর্চা শুরু হয় 1948 সাল থেকে। হোয়েন দ্য গ্রেট আর্টিস্ট, যখন, হুম, যখন দ্য গ্রেট আর্টিস্ট জয়নুল আবেদিন, যার জন্ম 1914 এবং মৃত্যু 1976-এ, তো যখন গ্রেট আর্টিস্ট জয়নুল আবেদিন উইথ দ্য হেল্প অফ সাম কলিগস, তার কিছু সহকর্মীদের সাহায্যে, কলিগ বানানটা ইম্পর্টেন্ট, কলিগ মানে সহকর্মী, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেলিং এ আসছিল।
কলিগ, COLLEGE, কলিগ মানে সহকর্মী। তো জয়নুল আবেদিন যখন তার সহকর্মীদের সাহায্যে নিয়ে সেট আপ অ্যান ইনস্টিটিউট অফ আর্ট, যখন একটা ইনস্টিটিউট অফ আর্ট বা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে ইন ঢাকা, যেটা ঢাকাতে, বর্তমান নাম নাও দ্য ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট, যেটাকে আমরা চারুকলা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চারুকলায় আমরা সপ্তাহে একবার যাই, প্রতিদিনই যাই খিচুড়ি টিচুড়ি খাইতে, দুপুরবেলা আড্ডা টাড্ডা দিতে চারুকলায়, যেটা ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে। তো সেই সময় জয়নুল আবেদিন স্যার মূলত ওনার কিছু কলিগদের, সহকর্মীদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিল্প চর্চার জন্য আর কি আর্ট ইনস্টিটিউট গঠন করে, বুঝছো, ইনস্টিটিউট অফ আর্ট। তো সেটা কালে ভদ্রে সময়ের সাথে সাথে ওটা ইমপ্রুভ হয়ে 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 বর্তমানে দ্য ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট, ওইটাকে নাম দিছে বাংলাদেশের চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং বাংলাদেশের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা সহ হুম সকল কিছু অ্যারেঞ্জ করে থাকে এই ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট চারুকলা অনুষদ, যেটা ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি আমাদের ডিপার্টমেন্টের পাশেই। তো সেই সময়ে অ্যাজ ইট বিগান টু অফার আর্ট এডুকেশন, তো এই যে যে ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট এরা শুরু করে আর্ট এডুকেশন, এই আর্ট বিষয়ক শিক্ষা দীক্ষা এরা দিত, কলা শিল্প এইসব শিক্ষা দীক্ষা দিত এই ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট বা আর্ট ইনস্টিটিউশন। দ্য ইনস্টিটিউট ড্রু টুগেদার এ নাম্বার অফ ট্যালেন্টেড টিচার্স, তো এই ইনস্টিটিউশনটা ড্রু আকর্ষণ করেছিল টুগেদার একত্রে এ নাম্বার অফ ট্যালেন্টেড টিচার্স কিছু মেধাবী শিক্ষকদের অ্যান্ড স্টুডেন্ট এবং কিছু মেধাবী স্টুডেন্টদের, হু কন্ট্রিবিউটেড যারা অবদান রেখেছিল টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্ট, এই আধুনিক আর্টের ডেভেলপমেন্টে। অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ বলতে গেলে একদম স্ক্র্যাচ থেকে, শূন্য থেকে, জাস্ট একটা দাগ থেকে, স্ক্র্যাচ থেকে শুরু করা মানে একদম দাগ থেকে, জাস্ট জিরো থেকে, ঠিক আছে। তো সেই সময় জয়নুল আবেদিন ওনার কিছু ফ্রেন্ডদের সাথে নিয়ে ওনারা আর্ট ইনস্টিটিউট গঠন করে এবং এই ফ্রেন্ডরা মিলে ওনারা টুগেদারলি একসাথে কিছু ট্যালেন্টেড টিচার স্টুডেন্টদেরকে গ্যাদার করে এবং এই স্টুডেন্টরা, এই শিক্ষকরাই পরবর্তীতে কন্ট্রিবিউটেড অনেক অবদান রেখেছিল, কন্ট্রিবিউট মানে অবদান রেখেছিল টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্টে, বাংলাদেশে মডার্ন আর্টের ডেভেলপমেন্টে, উন্নয়নের ক্ষেত্রে অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ। এবং এটা বলতে গেলে একদম শূন্য থেকে, স্ক্র্যাচ থেকে। মনে করো তুমি একটা বিল্ডিং বানাবা, তো জাস্ট একটা স্ক্র্যাচ থেকে শুরু করা, একদম মাটি থেকে শুরু করা, এরকম আর কি। তো বাট উইদিন এ ডিকেড, কিন্তু এইভাবে শুরু করলেও, স্ক্র্যাচ থেকে শুরু করলেও, উইদিন আ ডিকেড, এক দশকের মধ্যে, এ ডিকেড মিনস 10 ইয়ার্স, 2015-16 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছিল এ ডিকেড বলতে কি বোঝায়। তো এ ডিকেড মিনস 8 ইয়ার্স, 10 ইয়ার্স, 12 ইয়ার্স আর 20 ইয়ার্স। এ ডিকেড বলতে কি বোঝায়, এ ডিকেড মিনস 10 ইয়ার্স, ঠিক আছে। এ ডিকেড মিনস 10 ইয়ার্স। ওকে, এরপরে দেখো, তো বাট উইদিন এ ডিকেড, হুম তো এক দশকের মধ্যে আর্টিস্ট ওয়ার রিফ্লেক্টিং, আমাদের দেশের আর্টিস্টরা প্রতিফলিত করতেছিল মোস্ট রিসেন্ট ট্রেন্ডগুলোকে তারা রিফ্লেক্ট করতেছিল, অ্যান্ড স্টাইল, এবং স্টাইলগুলোকে ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের মধ্যে, যেমন এক্সপ্রেশনিজম, যেমন অভিব্যক্তিবাদ। তো আমাদের দেশের আর্টিস্টরা, এই যে শিক্ষক ছাত্ররা যারা আর্টিস্ট ছিলেন ওই সময়, তারা এতটাই ট্যালেন্টেড ছিল যে এক দশকের মধ্যে তারা মডার্ন আর্টকে এমনভাবে, মানে দে আর রিফ্লেক্টিং মোস্ট রিসেন্ট ট্রেন্ড, ইন্টারন্যাশনালি যেসব রিসেন্ট ট্রেন্ড চলতেছিল সেইগুলো তারা বুঝতে পারতেছিল, কাজ করতেছিল, ফুটাই তুলতেছিল ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের মধ্যে, যেমন এক্সপ্রেশনিজম, যেমন অভিব্যক্তিবাদ, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, বিমূর্ত অভিব্যক্তিবাদ, while maintain a close contact with the traditions of folk art, এবং একই সাথে তারা আবার আমাদের দেশে যে লোকশিল্প সেটার সাথেও একটা ক্লোজ কন্টাক্ট, একটা ঘনিষ্ঠ সম্পর্ক তারা মেইনটেইন করে চলতেছিল আমাদের প্রচলিত ফোক আর্টের সাথে, আমাদের লোকশিল্পের যে প্রথা সেটার সাথে। দেখো, উইথ দ্য ট্রেডিশনস অফ ফোক আর্ট, ট্রেডিশনস মানে প্রথা, তো প্রচলিত যে লোকশিল্প প্রথা আছে বা লোকশিল্পের ট্রেডিশনস আছে, আমাদের দেশে যে লোকশিল্পের সংস্কৃতি আছে, সেইটার সাথে ঘনিষ্ঠতা মেইনটেইন করে ইন্টারন্যাশনালি রিসেন্ট ট্রেন্ড কি কি,
সেইটা নিয়েও কাজ করতেছিল তারা, যেমন এক্সপ্রেশনিজম, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, এগুলো আর্টের বিভিন্ন জনরা, আর্টের বিভিন্ন শ্রেণী। ঠিক আছে, তো এইগুলা তারা মেইনটেইন করে কাজ করতেছিল। তারা শুধু পুরোটা ইন্টারন্যাশনাল হয়ে যায়নি, দেশের ফক আর্টের সাথে ঘনিষ্ঠতা রেখেই তারা মেইনটেইন করতেছিল ক্লোজ কন্টাক্ট উইথ দ্য ট্রেডিশনস অফ ফক আর্ট। আমাদের লোকশিল্পের ট্রেডিশনগুলোর সাথে, লোকশিল্পের প্রচলিত প্রথাগুলোর সাথে সম্পর্ক রেখেই তারা কাজ করতেছিল। তো জয়নুল হ্যাড আর্নড অল ইন্ডিয়া ফেম ফর হিজ ফেমিনিস্ট কেসেস। তো জয়নুল আবেদিন উনি সারা ইন্ডিয়াতে, এখন এই যে জয়নুল আবেদিন উনি তখন বাংলাদেশ স্বাধীন হয় নাই, তখন আমরা ভারতের মধ্যে, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ভারত, কোনোটা ওইভাবে তখন স্বাধীন হয় নাই। তো মন্বন্তর হয় 1943 সালে। ঠিক আছে, 1943-এর মন্বন্তর। তো ভারত আর পাকিস্তান আলাদা হয় 1947 সালে। তো 47-এর আগে 1943 সালে জয়নুল আবেদিন এই দুর্ভিক্ষর ছবিগুলো এঁকেছিল। তখন তো আর ক্যামেরা ওইভাবে অ্যাভেলেবল না, অ্যাভেলেবল কি করে বাবা, একবার দুর্লভ বললে চলে। তো তখন ওই পেপার পত্রিকাতে শিল্পীদের আঁকা ছবি দিত। তো এই আঁকা ছবিগুলা তো এত বিখ্যাত হয়েছিল জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবিগুলো, এই কথাই বলছে যে জয়নুল হ্যাড আর্নড অল ইন্ডিয়া ফেম, সারা ইন্ডিয়াতে খ্যাতি অর্জন করে ফর হিজ ফেমিনিস্ট কেসেস, তার দুর্ভিক্ষের ছবিগুলোর কারণে। ফেমিনিস্ট কেস, ফেমিন মানে দুর্ভিক্ষ, দেশে খাদ্য থাকে না, মানুষ না খেয়ে মারা যায়। তো এ সিরিজ অফ হন্টিং স্কেচেস, তার এই ছবিগুলো ছিল এ সিরিজ অফ হন্টিং স্কেচেস, পুরো ভয়ানক স্কেচ, ভয়ানক ছবির সিরিজ, ভয়ানক ছবির হন্টিং মানে এই মন্বন্তরের ছবিগুলা। হ্যাঁ, 43-এর মন্বন্তরের ছবিগুলো ভয়ানক ছিল। এবং এই ছবিগুলো দেখো, বেসড অন দ্য বেঙ্গল ফেমিন অফ 1943, ছবিগুলো ছিল 1943-এর বাংলার দুর্ভিক্ষের উপর। হুইচ টুক হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লাইফ, যে দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গেছিল না খেয়ে। হুইচ টুক হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লাইফ, হাজার হাজার মানুষ মারা গেছিল 43-এর দুর্ভিক্ষে। তো হিজ ওয়াটার কালার্স, তার জল রং ছবি, স্ক্রল পেইন্টিংস, জয়নুল আবেদিনের স্ক্রল পেইন্টিংস, এরকম মোড়ানো যে ছবিগুলা, অ্যান্ড ড্রয়িংস, এবং তার অঙ্কিত বা তার অঙ্কন করা চিত্রগুলা, ইন্সপায়ার আওয়ার আর্টিস্ট ইভেন টুডে, আমাদের শিল্পীদেরকে ইভেন টুডে, এমনকি আজও পর্যন্ত আমাদের শিল্পীদেরকে ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে, মোটিভেট করে, এনকারেজ করে। তো তার ওয়াটার কালার, তার জল রং ছবি, তার স্ক্রল পেইন্টিং, তার ড্রয়িংস ইন্সপায়ার আওয়ার আর্টিস্ট, আমাদের আর্টিস্টদেরকে এখন ইন্সপায়ার করে ইভেন টুডে। ইভেন মানে এমনকি আজও। দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট হু হ্যাড মেজর কন্ট্রিবিউশনস, অন্যান্য প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে প্রধান বা মুখ্য, প্রমিনেন্ট মানে প্রধান বা মুখ্য, অন্যান্য যেসব মুখ্য আর্টিস্টরা ছিলেন, হু হ্যাড মেজর কন্ট্রিবিউশন, যাদের বৃহৎ অবদান আছে, ব্যাপক অবদান আছে, টু দ্য স্পেকটেকুলার রাইজ, এই চমকপ্রদ উত্থানে। স্পেকটেকুলার মানে চমকপ্রদ, ওয়ান্ডারফুল। তো অন্যান্য যেসব আর্টিস্টরা, তাদের অনেক অবদান আছে এই চমকপ্রদ উত্থানের ক্ষেত্রে। অফ আওয়ার কন্টেম্পোরারি আর্ট, আমাদের সমসাময়িক আর্টের শিল্পে, ইনক্লুড কামরুল হাসান, যেমন কামরুল হাসান, এস এম সুলতান, শফিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, মুর্তাজা বাশার, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নভের আহমেদ অ্যান্ড মোহাম্মদ কিবরিয়া। তো এই যে যে আমাদের দেশে যে জয়নুল আবেদিন ছাড়াও প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে মুখ্য যেসব আর্টিস্টরা, যাদের মেজর কন্ট্রিবিউশন, যাদের ব্যাপক অবদান রয়েছে, টু দ্য স্পেকটাকুলার, স্পেকটাকুলার এই চমকপ্রদ, এক্সেলেন্ট গ্রোথ থেকে, এক্সেলেন্ট রাইজ, এক্সেলেন্ট উত্থানে, অফ আওয়ার কন্টেম্পোরারি আর্ট, আমাদের সমসাময়িক শিল্পে। কন্টেম্পোরারি মানে সমসাময়িক, মানে সেই সময়কার শিল্পে যাদের অবদান অনস্বীকার্য, তারা হচ্ছে কামরুল হাসান, এস এম সুলতান, শফিউদ্দিন, আব্দুর রাজ্জাক, কাইম চৌধুরী, মুর্তাজা বশির, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নবের আহমেদ এবং মোহাম্মদ কিবরিয়া। কন্টেম্পোরারি মানে সমসাময়িক। যেমন এখন কন্টেম্পোরারি পলিটিক্সে কে কে আছে? তারেক রহমান, ডক্টর মোহাম্মদ ইউনুস, তাই না, নাহিদ ইসলাম, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, এই যে এনারা কন্টেম্পোরারি মানে এখন সমসাময়িক। ঠিক আছে, আবার ইন্টারন্যাশনালি এখন সমসাময়িক কারা আছে? ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, তারপরে আছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরা সমসাময়িক মানে একই সময়ে অ্যাট দ্য সেম টাইম এরা বিলং করতেছে পৃথিবীতে। ওকে, এরপর দেখো দ্য ওয়ার অফ লিবারেশন, আমাদের
স্বাধীনতা যুদ্ধ অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স, এবং আমাদের স্বাধীনতা অব দ্য কান্ট্রি। দেখো, ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের স্বাধীনতা ইন 1971, 1971 ইন্সপায়ার্ড আওয়ার আর্টিস্ট, আমাদের আর্টিস্টদেরকে ইন্সপায়ার করেছিল। টু কন্টিনিউ দ্য এফোর্টস, এই এফোর্টটাকে কন্টিনিউ করতে, অফ দ্য আর্লিয়ার আর্টিস্ট, আগের শিল্পীদের। টু এক্সপ্লোর দ্য লিমিটস অফ আর্ট, শিল্পের যে সীমাবদ্ধতা সেটাকে এক্সপ্লোর করতে, সেটাকে ছাড়িয়ে যেতে। অ্যান্ড ক্রিয়েট নিউ এক্সপ্রেসিভ মুডস, এবং অন্যান্য নতুন এক্সপ্রেসিভ মুড সৃষ্টি করতে। এটা একটু কঠিন হয়ে যাচ্ছে তোমাদের কাছে, কারণ এটা আর্ট নিয়ে, বুঝছো? বোরিং একটা প্যাসেজ মূলত। দ্য ওয়ার অফ লিবারেশন, আমাদের যে, বাট ডোন্ট ওয়ারি, এর পরেরটা ইন্টারেস্টিং। দ্য ওয়ার অফ লিবারেশন, আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি। এই লিবারেশন মানে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। তো দ্য ওয়ার অফ লিবারেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি। তো দ্য ওয়ার অফ লিবারেশন, স্বাধীনতা যুদ্ধ, অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি, এবং দেশের স্বাধীনতা, ইন 1971, 1971 ইন্সপায়ার্ড আওয়ার আর্টিস্ট, আমাদের আর্টিস্টদেরকে ইন্সপায়ার করেছিল। টু কন্টিনিউ, চালিয়ে যেতে, দ্য এফোর্টস, প্রচেষ্টা, অফ দ্য আর্লিয়ার আর্টিস্ট, আর্লিয়ার মানে আগের শিল্পীদের প্রচেষ্টা চালিয়ে যেতে। টু এক্সপ্লোর দ্য লিমিটস অফ আর্ট, আর্টের সীমাকে ছাড়িয়ে যাওয়ার জন্য। বল না, স্কাই ইজ দ্য লিমিট। ঠিক আছে, তো দ্য লিমিটস অফ আর্ট, আর্টের লিমিটটাকে ছাড়িয়ে যাওয়ার জন্য। অ্যান্ড ক্রিয়েট নিউ এক্সপ্রেসিভ মোড, এবং নতুন এক্সপ্রেসিভ মুড সৃষ্টি করার জন্য, নতুন ভাবে বহিঃপ্রকাশ করার জন্য। শিল্পকে নতুন কিভাবে এক্সপ্রেস করা যায়, নতুন ভাবে কিভাবে বহিঃপ্রকাশ করা যায়, নতুন ভাবে কি কি মুড, কি কি টাইপ আছে, সেটাকে এক্সপ্লোর করার, আবিষ্কার করার তারা চেষ্টা করেছে। ফর দ্য নেক্সট 4 ডিকেডস, পরবর্তী 4 দশকে, আর্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের শিল্প, স মেনি এক্সপেরিমেন্টেশনস, এরা অনেক পরীক্ষা নিরীক্ষা দেখেছে। তো এর পরের 4 বছর আমাদের দেশের শিল্প এবং শিল্পীরা, তারা অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গেছে। স মেনি এক্সপেরিমেন্টেশনস, এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা, তো এক্সপেরিমেন্টেশনস মানে পরীক্ষা নিরীক্ষা, তারা অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গেছে, অনেক কিছু টেস্ট করছে। তো আর্টিস্ট ডিলড উইথ নিউ আইডিয়াস সাচ অ্যাজ ইনস্টলেশন আর্ট, যেমন অনেক আর্টিস্টরা নতুন নতুন আইডিয়ার সাথে তারা ডিল করেছে। ডিল উইথ, চর্চা করেছে, প্র্যাকটিস করেছে, সাচ as যেমন ইনস্টলেশন আর্ট অ্যান্ড গ্রাফিক আর্ট, যেমন ইনস্টলেশন আর্ট এবং গ্রাফিক আর্ট। অ্যান্ড রিশেপড ওল্ডার, আবার পুরাতন যে ছবি আছে, ওল্ডার যত ড্রয়িংস আছে সেগুলোকে রিশেপ করা, পুরনো ছবি আছে সেগুলোকে রিশেপ করা, পুনরায় আকার আকৃতি দেওয়া। ট্রেডিশনাল আর্ট ফর্মস, এবং কি প্রচলিত যেসব আর্ট ফর্মস আছে সেগুলাকেও নিউ আইডিয়াস নিয়ে আসা, সেগুলোর মধ্যে নিউ আইডিয়াস নিয়ে আসা, ট্রেডিশনাল আর্ট ফর্মের মধ্যেও, প্রচলিত যে আর্ট ফর্ম সেটার মধ্যেও। ইফ ইউ ভিজিট এনি আর্ট গ্যালারি, যদি তুমি কোনো আর্ট গ্যালারি ভিজিট করো, অর আর্ট এক্সিবিশন, অথবা কোনো আর্ট এক্সিবিশনে যাও, মানে শিল্প প্রদর্শনী, এক্সিবিশন মানে প্রদর্শনী, তুমি যদি কোনো আর্ট গ্যালারিতে যাও বা শিল্প প্রদর্শনীতে যাও, আর্ট এক্সিবিশনে যাও, ইউ উইল ফাইন্ড, তুমি দেখতে পারবা, হাউ আওয়ার আর্ট, কিভাবে আমাদের শিল্প, রিফ্লেক্টস, প্রতিফলিত করে, রিফ্লেক্ট মানে প্রতিফলিত করে, তুলে ধরে, আওয়ার চেঞ্জিং রিয়েলিটিস, আমাদের পরিবর্তনশীল বাস্তবতাকে, ইন ফ্যাসিনেটিং, মনোমুগ্ধকর, অ্যান্ড ইনসাইটফুল, এবং অন্তর্দৃষ্টিপূর্ণ পদ্ধতিতে। তো তুমি যদি বাংলাদেশের কোনো আর্ট গ্যালারিতে, বিশেষ করে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসে, চারুকলায় যাও, তাহলে তুমি দেখতে পারবা যে, ইউ উইল ফাইন্ড, তুমি দেখতে পারবা হাউ আওয়ার আর্ট, কিভাবে আমাদের শিল্প রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে, আওয়ার চেঞ্জিং রিয়েলিটিস, আমাদের ক্রম পরিবর্তনশীল, পরিবর্তনশীল বাস্তবতাকে। আমরা 1947-এ যা ছিলাম, 71-এ যা ছিলাম, 90-তে যা ছিলাম, 2007-8 সালে যা ছিলাম, 10 সালে যা ছিলাম, এখন 25 সালে কি তাই? কখনোই না, পরিবর্তন হয়েছি। সো এই যে যে চেঞ্জিং রিয়েলিটিস, পরিবর্তনশীল বাস্তবতা, এইটাকে ফ্যাসিনেটিং মানে মনোমুগ্ধকর অ্যান্ড ইনসাইটফুল, এবং অন্তর্দৃষ্টিপূর্ণ পদ্ধতিতে তুলে ধরে আমাদের আর্ট, আমাদের শিল্প, এটাকে ফ্যাসিনেটিং, মনোমুগ্ধকর এবং অন্তর্দৃষ্টিমূলক পদ্ধতিতে তুলে ধরে। তো মূলত এটাতে আর্ট নিয়ে বলা হয়েছে, ঠিক আছে, আর্ট, শিল্প, যে আমাদের দেশের শিল্প কতটা সমৃদ্ধ, কত কত সুন্দরভাবে আমাদের দেশের রিয়েলিটিকে তুলে ধরে আমাদের শিল্প, এটাই বোঝানো হয়েছে এটাতে।
তোমরা এরপরে এস এম সুলতান আমাদের লাগবে না, তোমরা আসবা হচ্ছে যে নভের আহমেদে। তোমরা নভের আহমেদে আসো সবাই, নভের আহমেদ। 45 পেজে তোমাদের বইয়ের সম্ভবত। নভের আহমেদ কি পেয়েছো? ভাইয়া পুরা পাইছো? জি ভাইয়া পেয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট। তো নভের আহমেদ, একটা ছবি আছে ওনার এখানে দেখো। এই যে উনি হচ্ছেন নভের আহমেদ। উনি স্কাল্পচার বানাইতো। ঠিক আছে, স্কাল্পচার মানে ভাস্কর্য টাইপের, মাটি দিয়ে। তো ইন্টারেস্টিং একটা স্টোরি, আমরা পড়ি এটা, এবার আর বোরিং লাগবে না তোমাদের, হ্যাঁ। নভের আহমেদ ওয়াজ দ্য পায়োনিয়ার অফ মডার্ন স্কাল্পটিং ইন বাংলাদেশ। নভের আহমেদ বাংলাদেশের যে মডার্ন ভাস্কর্য সেটার অগ্রদূত। পায়োনিয়ার মানে কি? অগ্রদূত। নভের আহমেদ কি? পায়োনিয়ার অফ মডার্ন স্কাল্পটিং। বাংলাদেশের যে মডার্ন স্কাল্পচার, মডার্ন স্কাল্পটিং, ঠিক আছে, সেইটার পায়োনিয়ার, অগ্রদূত হচ্ছে কি? নভের আহমেদ। শি ইজ অলসো অন অফ দ্য, দেখো, শি ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার অ্যান্ড মিসরিপ্রেজেন্টেড, হ্যাঁ, দেখো এবং শি ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার অ্যান্ড মিসরিপ্রেজেন্টেড, মানে আন্ডার রিপ্রেজেন্টেড এবং মিসরিপ্রেজেন্টেড আর্টিস্ট ইন দ্য কান্ট্রি। এবং সেই দেশের অন্যতম, সবচেয়ে কম এবং মিসরিপ্রেজেন্টেড এবং ভুলভাবে প্রেজেন্ট হওয়া শিল্পী ইন দ্য কান্ট্রি। ভুলভাবে প্রেজেন্ট হওয়া আর্টিস্ট আমাদের দেশের, মানে যাকে আন্ডার এস্টিমেট করা হয়েছে, যাকে তার প্রাপ্য মর্যাদা দেয়া হয় নাই, তাকে তার প্রাপ্য মর্যাদা দেয়া হয় নাই। When describing the works of the first modern Bangladeshi sculpture, নভের আহমেদ, তো যখন তুমি ডেসক্রাইব করবা, বর্ণনা করবা বাংলাদেশের প্রথম মডার্ন বাংলাদেশি স্কাল্পটর নভের আহমেদকে, শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রোক্লেম, তখন জয়নুল আবেদিন বলেছিলেন, ঘোষণা দিয়েছিলেন। তো এই যে যে আমাদের বাংলাদেশের প্রথম এবং অগ্রদূত বাংলাদেশি ভাস্কর্যের, বাংলাদেশি ভাস্কর্য নির্মাতার বা বাংলাদেশি ভাস্কর হিসেবে, মডার্ন ভাস্কর হিসেবে নভের আহমেদের কথা বলতে গিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন বলেছিলেন, প্রোক্লেম, ঘোষণা দিছিলেন যে হোয়াট নভেরা ইজ ডুইং নাও, নভেরা যেটা এখন করতেছে, উইল টেক আস এ লং টাইম টু আন্ডারস্ট্যান্ড, সেটা বুঝতে আমাদের অনেক সময় লাগবে। সে ইজ দ্যাট কাইন্ড অফ আর্টিস্ট, সে এমন ধরনের, এমন লেভেলের আর্টিস্ট। নভেরাকে বলছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন। তো নভেরা কে? দ্য ফার্স্ট মডার্ন বাংলাদেশি স্কাল্পটর, প্রথম মডার্ন বাংলাদেশি ভাস্কর নভের আহমেদ। তার কথা বলতে যে শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রোক্লেইমড, ঘোষণা, প্রোক্লেম মানে ঘোষণা দেয়া, বলা, বলছিল যে হোয়াট নভেরা ইজ ডুইং নাও, নভেরা এখন যেটা করতেছে, উইল টেক আস এ লং টাইম টু আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতে আমাদের দীর্ঘ সময় লাগবে। মানে এত ট্যালেন্টেড, এত গভীরের ছিলেন নভের আহমেদ। শি ইজ দ্যাট কাইন্ড অফ আর্টিস্ট, সে এমন লেভেলের আর্টিস্ট। তো দিস অ্যাপ্টলি describes her progressive thoughts in the field of sculpture. তো দিস অ্যাপ্টলি, তো তার এই অ্যাপ্টলি, এই দক্ষতামূলক বক্তব্যটা, বা তার এই অ্যাপ্ট মানে দক্ষ, বিবেচনামূলক এই লাইনটা, ডেসক্রাইব হার প্রোগ্রেসিভ থটস, এটা বর্ণনা করে নভের আহমেদের প্রগতিশীল চিন্তা ভাবনাকে। প্রোগ্রেসিভ মানে তার এই প্রগতিশীল চিন্তা ভাবনাকে বর্ণনা করে ইন দ্য ফিল্ড অফ স্কাল্পচার, ভাস্কর্যের ক্ষেত্রে। স্কাল্পচারের ফিল্ডে, মানে এই ফিল্ডে, স্কাল্পচারের ফিল্ডে তার প্রোগ্রেসিভ থটস, প্রগতিশীল চিন্তা ভাবনাকে বর্ণনা করে এই একটা লাইন। তাও কথাটা অন্য কেউ বলে না, জয়নুল আবেদিন বলছে, যাকে বলা হয় শিল্পাচার্য। শিল্পাচার্য বুঝো? শিল্পীদের আচার্য। আচার্য মানে বুঝো বসদের বস। তো বসদের বস ছিল জয়নুল আবেদিন। সেই জয়নুল আবেদিন নবেরা নিয়ে এটা বলছে যে নবেরা আজকে যেটা করতেছে এটা বুঝতে আমাদের দীর্ঘ সময় লাগবে, সে এমন ধরনের একজন শিল্পী। তো নবেরা আহমেদ ওয়াজ বর্ন ইন এ কালচারালি ইনক্লাইন্ড ফ্যামিলি ইন চিটাগং। তো নবেরা আহমেদ জন্মগ্রহণ করেন সাংস্কৃতিক দিক থেকে, হ্যাঁ,
ইনক্লাইন্ড খুবই যুক্ত, সংস্কৃতির সাথে যুক্ত একটা পরিবারে। কোথায়? ইন চিটাং, চিটাগং এর সংস্কৃতি মনা, সংস্কৃতির সাথে জড়িত, ঠিক আছে, এমন একটা পরিবারে জন্মগ্রহণ করে নবের আহমেদ, চট্টগ্রামের। হোয়ার, যেখানে শি ওয়াজ ইন্সপায়ার্ড, সে অনুপ্রাণিত হয়েছিল বাই হার মাদার্স স্কিল, তার মায়ের দক্ষতায়, ইন মেকিং ডলস, হুম, তো পুতুল বানাতো তার মা, হাউজেস, আউট অফ ক্লে, মাটি দিয়ে, অ্যান্ড বিকেম ফ্যাসিনেটেড, এবং সে খুব মুগ্ধ হতো উইথ ওয়ার্কিং উইথ থ্রি ডাইমেনশনাল ফর্মস, এইগুলার ত্রিমাত্রিক ডিজাইন নিয়ে। তো নেলসন ম্যান্ডেলা বলছি, নবের আহমেদ, শি ওয়াজ ইন্সপায়ার্ড, সে অনুপ্রাণিত হয়েছিল তার মায়ের দক্ষতা দেখে, ইন মেকিং ডলস হাউস, তার মা ডলস হাউস মানে পুতুল বা পুতুলের বাড়ি, বিশেষত এই ধরনের কোনো কিছু বানাইতো। ডলস বা ডলস হাউস, পুতুল বা পুতুলদের বাড়ি বানাতো কি দিয়ে? আউট অফ ক্লে, ক্লে মানে কাদা মাটি, আউট অফ ক্লে কাদা মাটি দিয়ে, অ্যান্ড বিকেম ফ্যাসিনেটেড উইথ ওয়ার্কিং উইথ থ্রি ডাইমেনশনাল ফর্মস, এবং নবের আহমেদ ফ্যাসিনেটেড হয়ে যেত, খুবই মুগ্ধ হতো উইথ ওয়ার্কিং উইথ থ্রি ডাইমেনশনাল ফর্মস, থ্রি ডাইমেনশনাল বুঝো, 3D, এগুলা 3D ফর্ম দেখে, ত্রিমাত্রিক ফর্ম, তিন দিক থেকে দেখা যায় এই ফর্ম দেখে। তো অ্যাজ নভেরা আহমেদ ওয়াজ এডুকেটেড ইন লন্ডন অ্যান্ড ফ্লোরেন্স, তো নভেরা আহমেদ শিক্ষা গ্রহণ করেছিল লন্ডন থেকে এবং ফ্লোরেন্স, ইটালির ফ্লোরেন্স থেকে। তো হার স্কাল্পচারাল ভোকাবুলারি, তো তার এই ভাস্কর্য কেন্দ্রিক শব্দ ভান্ডার, স্কাল্পচারাল এই ভাস্কর্যমূলক ভোকাবুলারি, ওয়াজ বেসড অন এ কম্বিনেশন, এটার ভিত্তি ছিল একটা মিশ্রণের উপর। যেহেতু সে লন্ডন, ওয়েস্টার্ন কান্ট্রি, ইংল্যান্ডে পড়াশোনা করছে, আবার ইতালির ফ্লোরেন্সেও পড়াশোনা করছে, তো তার এই স্কাল্পচারের শব্দগুলা, ভাষাগুলার মধ্যে মিশ্রণ ছিল, কম্বিনেশন ছিল, অফ ওয়েস্টার্ন আইডিয়াস, পশ্চিমা আইডিয়ার, অ্যান্ড ফক ট্রেডিশনস, আবার আমাদের দেশের লোক প্রথাগুলোরও বা লোকশিল্পগুলোরও। যেহেতু সে বিদেশে পড়াশোনা করছে, ওয়েস্টার্ন, তো ইতালি, লন্ডন, ইংল্যান্ড, এইগুলো তো ওয়েস্টার্ন কান্ট্রিজ, তো ওদের আইডিয়াগুলা, আবার আমাদের দেশে তার জন্ম, আমাদের দেশের আইডিয়াগুলো দুইটারই কম্বিনেশন ছিল তার মধ্যে, ফোক ট্রেডিশনস, লোকশিল্পগুলোর। মেনি অফ আর আর্টিফ্যাক্টস, তার অনেক আর্টিফ্যাক্টস, অনেক ধরনের শৈল্পিক বার্তা, অনেক ধরনের শৈল্পিক কর্মকাণ্ড, ওয়ার বেসড অন ভিলেজ লাইফস, বেসড অন কিসের উপর ভিত্তি করে? গ্রামীণ জনজীবনের উপর ভিত্তি করে। অ্যান্ড ফোক মোটিভস, এবং লোকোমোটিভস, লোকোমোটিভস মানুষের মধ্যকার, মানে লোকোমোটিভ বুঝো, মানে মোটিভ মিনস হচ্ছে শিল্পের সাহিত্যের বিভিন্ন উপাদান। ধরো কৃষক ধান নিয়ে, ধান মাথায় নিয়ে আহ, বিল থেকে আসতেছে, মানে ধানের বোঝা মাথায় নিয়ে, তো এটা একটা মোটিভ, এর একটা উপাদান, ওইটা একটা ছবি হতে পারে। আবার ঢেকিতে, ঢেকিতে ধান বানছে, তো এই যে ঢেকিতে যে ধান বানছে, এই ঢেকিতে ধান পাড়াচ্ছে, ধান বানছে, এটা একটা উপাদান, মোটিভ, ঠিক আছে। তো মেনি অফ আর আর্টিফ্যাক্টস, হ্যাঁ, তো নবেরা আহমেদের যে আর্টিফ্যাক্টস গুলা আছে, হুম, এই যে যে তার যত নির্মিত বস্তু, তার যত হাতে বানানো যত ধরনের ভাস্কর্য আছে, এটাতে গ্রামের মানুষের জীবন, গ্রামের মানুষের ডিজাইন গুলা ফুটে উঠেছে। অফ হুইচ, যেটাতে শি ওয়াজ এ কিন অবজারভার, এবং সে ছিল একজন খুবই তীক্ষ্ণ অবজারভার, খুবই সূক্ষ্মভাবে কোনো কিছু অবজার্ভ করতো, ঠিক আছে, সূক্ষ্মভাবে কিভাবে ধান বানে। আচ্ছা, মহিলারা এই নকশি কাঁথা সেলাই করে, এই ছবিটা যে নকশি কাঁথা বসে বসে সেলাই করছে আনমনে, এইটা, এইটা একটা মোটিভ হতে পারে, ডিজাইন হতে পারে। তো শি ওয়াজ এ কিন অব, মোটিভ মানে ডিজাইন, তো শি ওয়াজ এ কিন অবজারভার, এইগুলোর সে একটা কিন মানে তীক্ষ্ণ, সূক্ষ্ম, সূক্ষ্মভাবে অবজারভার ছিল সে, এগুলো সে তীক্ষ্ণভাবে লক্ষ্য করতো, অবজার্ভ করতো, নোটিস করতো। তো শি অলসো ইনকর্পোরেটেড বুদ্ধিস্ট থিম ইন হার ওয়ার্কস, এছাড়াও সে ইনকর্পোরেটেড মিশ্রিত করেছে, মিশ্রণ করেছে বুদ্ধিস্ট থিম, গৌতম বুদ্ধের থিম, ইন হার ওয়ার্কস, বুদ্ধিস্টদের যে চিন্তা ভাবনা, তাদের যে এক্সপ্রেশনস, সেটাকেও সে তার কাজের মধ্যে মিশ্রিত করেছে। অ্যান্ড ডেভেলপড, এবং সে ডেভেলপ করেছিল অ্যান ইন্ডিভিজুয়াল স্টাইল,
তার একটা স্বতন্ত্র শৈলী, স্টাইল মানে শৈলী, সে ডেভেলপ করেছিল অ্যান ইন্ডিভিজুয়াল স্টাইল, তার একটা স্বতন্ত্র স্টাইল, দ্যাট ডেপিক্টেড, যেটাতে চিত্রায়িত হয়েছিল দ্য এক্সপিরিয়েন্সেস, তার অভিজ্ঞতা অফ উইমেন। তো তার একটা নিজস্ব ইন্ডিভিজুয়াল স্টাইল সে সৃষ্টি করেছিল, ডেভেলপ করেছিল, দ্যাট ডেপিক্টেড দ্য এক্সপিরিয়েন্সেস অফ উইমেন, যে স্টাইলটাতে সে ডেপিক্টেড চিত্রায়িত করতো, তুলে ধরতো, ডেপিক্টেড মানে চিত্রায়িত করা, তুলে ধরা, সে তুলে ধরতো দ্য এক্সপিরিয়েন্সেস অফ উইমেন, নারীদের অভিজ্ঞতা, বাংলাদেশের নারীদের অভিজ্ঞতাটা, এক্সপিরিয়েন্সেসটা সে তুলে ধরতো তার এই ইন্ডিভিজুয়াল স্টাইলে, তার ব্যক্তিগত স্টাইলে। এই যে হচ্ছে নবের আহমেদ উইথ হার স্কাল্পচার। এরপরে দেখো, ইন অগাস্ট 1960 সালের আগস্টে নবের আহমেদ হ্যাড হার ফার্স্ট সলো এক্সিবিশন। নবের আহমেদ প্রথমে তার একক এক্সিবিশন, সলো এক্সিবিশন মানে হচ্ছে ওই এক্সিবিশনটাতে বা ওই প্রদর্শনীতে, ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রদর্শনী করবা তোমার কাজের, তুমি যা নিয়ে কাজ করো, বই নিয়ে হতে পারে, আর্ট নিয়ে হতে পারে, ছবি, এনিথিং যা নিয়ে তুমি কাজ করো, সেটা তুমি একটা প্রদর্শনী করবা। হুম। তো তুমি যদি অন্য শিল্পীদের কাজও দেখাও তখন আর ওটা সলো না, সলো এক্সিবিশন মানে তোমার নিজের কাজই শুধু ওই দিন এখানে থাকবে। তো নবের আহমেদ হ্যাড হার ফার্স্ট সলো এক্সিবিশন, নবের আহমেদ তার প্রথম সলো এক্সিবিশন, একক প্রদর্শনী অর্গানাইজ করে অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি, যেটা বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি নামে পরিচিত, সেইখানকার গ্রাউন্ড ফ্লোরে সে তার প্রথম একক প্রদর্শনী করে 1960 সালের আগস্টে, তখনও বাংলাদেশ পাকিস্তানের অংশ। তো ইট ওয়াজ দ্য ফার্স্ট এভার সলো স্কাল্পচার এক্সিবিশন, তো এটা ছিল প্রথম কোনো একজন ভাস্করের একক প্রদর্শনী বাই এনি স্কাল্পচার অফ বাংলাদেশ, ইস্ট পাকিস্তান ব্যাক দেন, যেটা সেই সময় পূর্ব পাকিস্তান ছিল। তো এটা ছিল সেই সময়ের পূর্ব পাকিস্তানের প্রথম কোনো ভাস্কর যে একক প্রদর্শনী করালো। হুম। নবের আহমেদের কথা বলতেছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট এভার সলো স্কাল্পচার এক্সিবিশন, এটা ছিল প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী বাংলাদেশের কোনো ভাস্করের দ্বারা, একক কোনো প্রদর্শনী, তাও তখন কিন্তু আমরা স্বাধীন হই নাই, তো এদের অবদান চিন্তা করো। তো ইট ওয়াজ ইনগরেটেড বাই জেনারেল আজম খান অফ দ্য পাকিস্তান আর্মি, এটার উদ্বোধন করেছিলেন কে? ইট ওয়াজ ইনগরেটেড, এই সলো এক্সিবিশন এটা উদ্বোধন করছিল জেনারেল আজম খান অফ দ্য পাকিস্তান আর্মি, পাকিস্তান আর্মির জেনারেল আজম খান, হু ওয়াজ সো ইমপ্রেসড উইথ হার ওয়ার্ক, যে তার কাজ দেখে এতটা ইমপ্রেসড হয়েছিল দ্যাট যে হি গেভ হার এ গ্রান্ট অফ 10,000 টাকা, সে তাকে সেই সময়ে 10,000 টাকা দিছিল, টু প্রমোট এ স্কাল্পচার, এই ভাস্কর্য শিল্পকে প্রমোট করার জন্য, উন্নত করার জন্য, অ্যাজ অ্যান আর্ট ফর্ম, একটা আর্ট ফর্ম হিসেবে বা শৈল্পিক ফর্ম হিসেবে, সেই সময়ে 10,000 টাকা দিছিল জেনারেল আজম খান নবের আহমেদকে, এই স্কাল্পচারকে তার কাজকর্মে আরো বিনিয়োগ করার জন্য, আরো ডেভেলপ করার জন্য, প্রমোট আরো উন্নত করার জন্য ভাস্কর্য শিল্পকে। ভাবতে পারো 10,000 টাকা সেই সময়ের, বাবারে বাবা। বাংলাদেশে, দাঁড়া আমি তোমাকে একটা জিনিস বোঝাই, 2004 সাল, 5 সাল, 3 সাল, এই সময়গুলোতে মানুষ এই কৃষি কাজ করত, দিন 30 টাকা, সারাদিন কাজ করবে 30 টাকা পাবে, 20 টাকা 25 টাকায় দিনে। আবার তার আগে এমনও ছিল যে 1 টাকা, 90-এর দশকে 1 টাকা 2 টাকা শ্রমিকদের মজুরি। তো সেই সময় 10,000 টাকা জেনারেল আজম খান তাকে গিফট করেছিল তার কাজে খুশি হয়ে। তো এরপরে নভেরা আহমেদ কি করতো? সে ইউজ সিমেন্ট, সে সিমেন্ট ব্যবহার করতো, উড কাঠ ব্যবহার করতো, প্লাস্টার ব্যবহার করতো, অ্যান্ড স্টোন এবং পাথর ব্যবহার করতো ফর দ্য ম্যাটেরিয়াল হিসেবে, ফর হার স্কাল্পচার, তার স্থাপত্য কাজের বা তার ভাস্কর্যের। সে যে ভাস্কর্যগুলা বানাইতো সেটার উপাদান ম্যাটেরিয়াল হিসেবে সে ইউজ করতো সিমেন্ট, উড মানে কাঠ, প্লাস্টার অ্যান্ড স্টোন এবং পাথর। তো ইন দ্য আর্লি 1960s, 1960-এর দশকে, আপন দ্য পাকিস্তান আর্ট কাউন্সিল ইনভাইটেশন,
পাকিস্তান আর্ট কাউন্সিলের আমন্ত্রণে বা নিমন্ত্রণে শি মুভ টু ওয়েস্ট পাকিস্তান, সে পশ্চিম পাকিস্তান গিয়েছিল, অ্যান্ড প্রডিউসড মেনি ওয়ার্কস দেয়ার, এবং সেখানেও সে অনেক কিছু তৈরি করেছিল, উৎপাদন করেছিল। প্রডিউস মানে উৎপাদন করা, মানে বানাইছিল আর কি, রড সিমেন্ট এগুলো দিয়ে। ঠিক আছে। সো পাকিস্তানের যে আর্ট কাউন্সিল, সে পাকিস্তানের আর্ট কাউন্সিলের ইনভাইটেশনে সে গেছিল তখন। এই 1962, 1962 সালে সে ট্রাভেল টু বোম্বে, সে বোম্বে ভ্রমণ করেছিল, টু লার্ন, হুম, কি এটা, ভারত রত্নায়ম, ভারত, হ্যাঁ, ভারত, কি এটা, ভারাতানাতায়াম নাকি ভারত রত্নায়তম। ওকে। তো 1962 সালে, এটা ভারতীয় একটা শব্দ। তো শি ট্রাভেল টু বম্বে টু লার্ন ভারত আন্তয়ম, এবার হইছে ভারত আন্তায়াম মেবি, বা ভারত অনাতায়াম, এরকম কিছু একটা, ভারত অনাতায়াম বা ভারত আন্তায়াম, এটা শিখতে। তো অ্যান্ড এ ইয়ার লেটার, এক বছর পরে, মুভ টু প্যারিস, সে ফ্রান্সের প্যারিসে চলে যায়, হয় যেখানে শি রিমেইন্ড ফর দ্য রেস্ট অফ হার লাইফ। 1962-তে এই বম্বে গেছিল, বম্বে থেকে ফিরে সে একবারে ফ্রান্সে চলে যায়, প্যারিসে, সেখানেই সে তার বাকি জীবন কাটিয়েছিল। তো শি লিভড ইন থাইল্যান্ড ফ্রম 1962 টু 1970, সে থাইল্যান্ডে বসবাস করেছিল 68 থেকে 70, 1968 থেকে 1970 সাল পর্যন্ত সে থাইল্যান্ডে ছিলেন। অ্যান্ড হ্যাড হার সেকেন্ড সলো এক্সিবিশন ইন ব্যাংককস অ্যালায়েন্স, এবং সে তার দ্বিতীয় সলো এক্সিবিশন করছিল, দ্বিতীয় একক প্রদর্শনী করেছিল, ইন ব্যাংককস অ্যালায়েন্স ফ্রান্সিস ইন 1970, 1970-এ ব্যাংকক অ্যালায়েন্সেস ফ্রান্সাইজে 1970 সালে সে তার দ্বিতীয় সলো এক্সিবিশন করছিল তার লাইফের। তো অ্যাট দ্যাট টাইম, সেই সময়, শি ওয়াজ ইউজিং রিমেইনস ফ্রম প্ল্যান ক্রাশেস অফ আমেরিকান এয়ারপ্লেনস ফ্রম দ্য ভিয়েতনাম ওয়ার। বাবা, সেই সময় সে তার এই ভাস্কর্য বানানোর ম্যাটেরিয়াল হিসেবে ইউজিং রিমেইনস, অবশিষ্টাংশ ব্যবহার করতেছিল। কিসের অবশিষ্টাংশ? প্লেন ক্রাশের অবশিষ্টাংশ। কিসের প্লেন? আমেরিকান এয়ারপ্লেন, যেটা ভিয়েতনাম ওয়ারের সময় 1960-এর দশকে আমেরিকার ওয়ার হয়, আমেরিকার ভিয়েতনাম যুদ্ধ হয়। তো এই ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার যে প্লেনগুলা ক্রাশ করছিল, যে প্লেনগুলা ভিয়েতনামিরা ধ্বংস করছিল, সেই ধ্বংসাবশিষ্ট প্লেনের অবশিষ্টাংশ, সেই প্লেনের অবশিষ্টাংশ ধ্বংসাবশেষ ব্যবহার করছিল তার ম্যাটেরিয়াল হিসেবে। বিশাল ব্যাপার। তো নভেরা আহমেদ ওয়াজ ওয়ান অফ দ্য অরিজিনাল ডিজাইনার্স অফ দ্য শহীদ মিনার। তো বাংলাদেশের যে শহীদ মিনার, এটার অন্যতম একজন অরিজিনাল ডিজাইনার, এই যে কেন্দ্রীয় শহীদ মিনার যেটা আমরা দেখি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারিতে আমরা যেটা দেখি, তাদের অন্যতম একজন অরিজিনাল ডিজাইনার হচ্ছে নভের আহমেদ। ইন হুইচ, যেটাতে শি কোলাবোরেটেড উইথ হামিদুর রহমান, যেটাতে সে কোলাবোরেট করছিল, মানে একত্রে কাজ করছিল হামিদুর রহমানের সাথে। কোলাবোরেশন করা মানে একত্রে কাজ করা। তো শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 21শে পদক ইন 1997, সে 1997 সালে 21শে পদক অ্যাওয়ার্ড পায়, ইন অ্যাবস্টেন্সিয়া, তার অনুপস্থিতিতে আর কি। ঠিক আছে, মানে সে নাই কিন্তু সে পদক পায়। আচ্ছা, অ্যান্ড এক্সিবিশন ওয়াজ অ্যারেঞ্জ ফ্রম হার ওয়ার্কস লেফট বিহাইন্ড ইন ঢাকা ইন এপ্রিল-মে 1999, এবং একটা এক্সিবিশন করা হয়, একটা প্রদর্শনী করা হয় তার কাজের, যেগুলা সে ঢাকাতে, ফ্রান্সে তো বাকি জীবন সে কাটায়। তো ফ্রান্সে যাওয়ার আগে বাংলাদেশে তার যে স্থাপত্য কার্যগুলা ছিল, তার স্থাপত্য কার্য বলছি, তার যে ভাস্কর্যগুলা ছিল, হ্যাঁ, সেই ভাস্কর্যগুলো নিয়ে তার সম্মানে একটা এক্সিবিশন করে, তার সম্মানে, যে আমরা নবের আহমেদের কাছে কৃতজ্ঞ, তার অবদানের আমরা স্বীকার করি। তো এই কারণে বাংলাদেশে তার যত ওয়ার্কস লেফট বিহাইন্ড ছিল, অবশিষ্ট রেখে গেছিল, সেইটার একটা এক্সিবিশন করে 1998 সালের এপ্রিল এবং মে মাসে। ঠিক আছে। আর সে 21শে পদক পায় তার অনুপস্থিতিতে, সে উপস্থিত ছিল না 1997 সালে যখন তাকে 21শে পদক দেয়া হয়। সো দ্যাট ইজ ইট। এই ছিল নভের আহমেদের স্টোরিটা। তো জয়নুল আবেদিন ওনাকে রিকগনাইজ করছিল যে নভেরা যেটা করতেছে ওটা বুঝতে আমাদের বহুত সময় লাগবে, আর শহীদ মিনারের অন্যতম একজন ডিজাইনার সে,
আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনারের। ওকে, এখন শুনো, নেক্সট দিন আমরা, কোনো কোয়েশ্চেন আছে তোমাদের ভাইয়া? বুঝতে পারছো? ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো ক্লিয়ারলি এটা? ভাইয়া বুঝছি। ভাইয়া জুমে অনেক ক্লাস সমস্যা হচ্ছে ভাইয়া, অনেক সমস্যা। ওকে, আমি একটু চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, কোনো কোয়েশ্চেন থাকলে একটু করে ফেলো ভাইয়া। তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু চ্যাট বক্সে করো। আচ্ছা, এটার এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন আমি দিব না, কারণ এটা হচ্ছে থাকবে তোমাদের পরীক্ষাতে। এই শুক্রবারে, নেক্সট শুক্রবারে পরীক্ষা আছে, তো এটার তোমাদের কাছে যে গাইড বই আছে বা যেটা আছে এটার থেকে এমসিকিউ গুলো নিজেরা পড়বা। আমি এটার ইয়া দিব না তোমাদেরকে, এটার পরীক্ষা আছে শুক্রবারে, এই শুক্রবারে পরীক্ষা আছে। ভাই ক্লিয়ার, ক্লিয়ার, থ্যাংক ইউ। এটাকে অ্যাবসেন্সিয়া বলে ভাইয়া, অ্যাবসেন্সিয়া, অ্যাবসেন্সিয়া মানে অনুপস্থিতি। ভারতনাট্যম, আচ্ছা ভারতনাট্যম না, হইতে পারে ভারতনাট্যম, দেখি। ভারত না, ভারতনাট্যম, ভারত, আচ্ছা এ আছে একটা, আবার ঠিক আছে, ভারতনাট্যম হইতে পারে, ভারতনাট্যম। আমি মানে এই ওয়ার্ডটা কখনো পাই নাই আর কি। ভাই এক্সাম দিব কেমনে? আমি সব বুঝাই দিব শুক্রবার এক্সাম। ভাই ফ্রি হ্যান্ড রাইটিং কবে হবে? এই মেইন টপিক গুলো শেষ করি তারপরে। ওকে, নেক্সট দিন আমরা সামারি পড়বো ভাইয়া। এফবি ক্লাসটা বেশি কমফোর্টেবল। হ্যাঁ হ্যাঁ, আমরা এফবি ক্লাস করবো নেক্সট দিন ভাইয়া। সোমবারের ক্লাস আমাদের স্মার্ট বোর্ডে হবে, ঠিক আছে ভাইয়া? ক্লাস শেষ করে দিন, হ্যাঁ। নেক্সট ক্লাস আমাদের স্মার্ট বোর্ডে সোমবার। সোমবারে ক্লাস আমাদের স্মার্ট বোর্ডে, এবং আমরা নিউ টপিকে যাব, কেমন? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।